এই পর্বে অত্যন্ত উদ্বেগের সঙ্গে এই প্রতিবেদন আপনাদের সামনে রাখতে হচ্ছে, তার কারণ একটা স্টেশন যেটা পরিষেবা শুরু করার মাত্র 15 বছরের মধ্যে সম্পূর্ণ ভেঙে ফেলতে হচ্ছে। সেই অর্থে এই মেট্রো স্টেশন, নিউ গড়িয়া মেট্রো স্টেশন এখনো পর্যন্ত প্রাপ্তবয়স্ক হয়নি, তাকে সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সংস্কার করতে অন্তত 1 বছর সময় লাগবে, তার কারণ সেখানে ফাটল দেখা দিয়েছে, নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একাধিক অংশ বসে গিয়েছে, পিলার পর্যন্ত হেলে পড়েছে। কি অবস্থা একবার দেখুন। শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হবে কবি সুভাষ মেট্রো স্টেশন, কার্যত নতুন করে তৈরি করা হবে গোটা স্টেশন। গত সোমবার নিউ গড়িয়া মেট্রোর প্ল্যাটফর্মে একের পর এক পিলারে ফাটল চোখে পড়ে। দেখা যায় বেশ কয়েকটি পিলার হেলেও পড়েছে। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সবকিছু খতিয়ে দেখে গোটা মেট্রো স্টেশন সংস্কারের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, সংস্কারের জেরে অন্তত বছরখানেক বন্ধ থাকতে পারে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। বর্তমানে মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে যে স্টেশনের যা পরিস্থিতি, তারা পরীক্ষা নিরীক্ষা করার পর, ইঞ্জিনিয়াররা দেখার পর যেটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই পরিস্থিতিতে নিউ গড়িয়া থেকে মেট্রো চলাচল করানো সম্ভবপর নয়। সেই কারণে মেট্রো স্টেশনটি সম্পূর্ণ ভাঙা হবে এবং সেই ভাঙার কাজ করার পর সেটাকে পুনর্নির্মাণ করে আবারও মেট্রো সচল করতে প্রায় বছরখানেক সময় লাগতে পারে আনুমানিক, তেমনটাই কিন্তু তারা মনে করছেন। আমাকে এখন এখান থেকে অটো ধরে গোড়ে স্টেশন যেতে হবে, গোড়ে স্টেশন থেকে অটো ধরে আমাকে আবার শহীদ ক্ষুদিরামে যেতে হবে, কিন্তু অটো বিভৎস লাইন, এখন যাওয়ার পরিষেবা খুব খারাপ, খুব সমস্যা। মেট্রো বন্ধ হয়ে যাওয়া থেকে প্রচুর সমস্যায় পড়ছি, অফিসে যেতে পারছি না, এই ডিলেট হয়ে যাচ্ছে, অফিসে যাওয়ার একটা টাইম থাকে। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ। প্ল্যাটফর্ম এতটাই বসে গেছে যে মেট্রোর পাদানি অনেক নিচে চলে গেছে। ফাটল ধরেছে দক্ষিণেশ্বরমুখী আপলাইনে প্ল্যাটফর্মের বেশ কয়েকটি থামে। সব দিক খতিয়ে দেখে কার্যত নতুন করে তৈরি করতে হবে গোটা স্টেশন। সূত্রের খবর, আপাতত অন্তত বছরখানেক নিউ গড়িয়া পর্যন্ত গড়াবে না পাতাল রেলের চাকা। মানুষ একটা জিনিসে অভ্যস্ত হয়ে পড়েছে, মানে অ্যাজ এ ডেলি লাইফ, মানে আমাদের এখানে আসাটা বেসিক্যালি মেট্রোর উপর বেস করেই আসা, যে রেসিডেন্স সেটা তৈরি হয়েছিল মেট্রোর উপর বেস করে। তাহলে কিন্তু মানে আমাদের টোটাল যে প্ল্যানিং বা সিস্টেম, যেরকম মানুষ তো একটা আশা নিয়ে বাড়ি করে বা ফ্ল্যাট কিনে যায় কিছু করে, তো সেই পুরো সিস্টেমটাই পাল্টে গেছে। 2010-এর অক্টোবরে মহালয়ার দিন চালু হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। মাত্র 15 বছরে এই অবস্থা হয় কিভাবে? এই পরিস্থিতিতে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে সিপিএম। আমরা দীর্ঘদিন ধরে মেট্রো রেলের দাবি করেছিলাম, টালিগঞ্জের পর তার এক্সটেনশন হোক দক্ষিণে নিউ গড়িয়া। তো আমাদের দিল্লি টাকা আদায় করেছিল রাজ্য সরকার থেকে, কিন্তু কাজ করেছিল দিল্লির রেল, তার মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। ওখানেও এমন টাকা মারা মেরেছেন যে 15 বছরের মধ্যে স্টেশনটা নষ্ট হয়ে গেল, এত টাকা মেরেছেন। পাল্টা তৃণমূল নেতা কৃষাণু মিত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সুজন চক্রবর্তী অভিযোগ করছে যে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খাওয়া হয়েছে। ঘটনা হলো 1999 সালে এই প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা করেন। কাজ শুরুর পরই উনি রেলমন্ত্রক ছেড়ে দেন। যেখানে ফাটল ধরেছে সেটা বানানো হয় 2005-2007 সালে, যখন রাজ্যে বাম ও কেন্দ্রে বাম সমর্থিত UPA 1 সরকার ছিল। 2004 থেকে 9 সালে কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন সিপিএম সমর্থিত লালু প্রসাদ যাদব। তার আমলেই এই অংশের মূল নির্মাণটা হয়েছিল। 2009 থেকে 2011, 1.5 বছরে দিদি দায়ী হয় কি করে? এরা এত মিথ্যা বলে কেন? তবে নিউ গড়িয়া স্টেশন বন্ধ থাকলেও আগের স্টেশন শহীদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি পর্যন্ত চালু আছে আপ ও ডাউন ব্লু লাইনে পরিষেবা। হিন্দোল দে, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ। দেখুন, এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন দিয়ে যারা যাতায়াত করেছেন তারা জানবেন গত 15 বছরে এখানকার ছবিটা আমূল বদলে গিয়েছে। মেট্রোকে কেন্দ্র করে একের পর এক আবাসন প্রকল্প, মার্কেট, বাস স্ট্যান্ড, ছবিটা বদলে গিয়েছে। সেই মেট্রো স্টেশনকে ভেঙে ফেলতে হচ্ছে। আমি হিন্দোলের সঙ্গে এই কারণে কথা বলবো, সকালে হিন্দোল তুমি বলছিলে ভার কমানোর কাজটা ইতিমধ্যে শুরু হয়েছে, শেডগুলো খোলা হচ্ছে। এই মুহূর্তের কি ছবি? একেবারে সুব্রজিৎ, তোমাকে বলে রাখি, শিয়ালদা দক্ষিণ শাখার সঙ্গে কিন্তু এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন অর্থাৎ যেটা কবি সুভাষ মেট্রো স্টেশন কানেক্ট করা হয়েছিল। কেননা এখানে কিন্তু যেটা তোমাকে বলে রাখি যে বর্তমান যে পরিস্থিতি, যে যাত্রীদেরকে কিন্তু মেট্রো ধরানোর জন্যই এই নিউ গড়িয়া স্টেশন তৈরি হয়, নিউ গড়িয়া মেট্রো স্টেশন সংলগ্ন। এবং বর্তমান পরিস্থিতি ক্যামেরা পার্সন অভিজিৎ দাস তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ রাত্রে সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু সমস্ত লাইট মেট্রো স্টেশনে অফ, অর্থাৎ কিনা মেট্রো স্টেশন সম্পূর্ণ যে বন্ধ, এটা একেবারে স্পষ্ট। এবং
সবচেয়ে ভয়ের বিষয় যেটা মেট্রো কর্তৃপক্ষ যেটা জানিয়েছিল যে পিলারের মধ্যে ফাটল তারা দেখতে পেয়েছেন, শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে মেট্রো প্ল্যাটফর্মে যখন আসছে সেই মেট্রোর রেকগুলোর যে পাদানি, সেই পাদানিটা কিন্তু মেট্রো প্ল্যাটফর্ম থেকে কিন্তু অনেকটাই নিচে, অর্থাৎ যাত্রীরা ওঠানামা করলে যে কোনো সময় বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। পাশাপাশি ওপরের যে শেডের অংশটা দেখাতে বলবো অভিজিৎকে, যে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় শেড খুলে নেওয়া হয়েছে, ইতিমধ্যে খোলার অংশটাও তোমাকে দেখাবো। সকাল থেকে সেখানে শেড খোলা হয়েছে, বিদ্যুৎ সংযোগ, এখানে লাইটের যে ব্যবস্থা ছিল সেই লাইটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই যে মেট্রোর ব্লু লাইন, অর্থাৎ কিনা নিউ গড়িয়া কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার যে লাইন, তার মধ্যে নিউ গড়িয়া মেট্রো স্টেশন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং এই মেট্রো স্টেশন সম্পূর্ণ ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা হবে এবং তারপরেই আবার পরিষেবা শুরু করা হবে। এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। দুদিন আগে পর্যন্ত যে একেবারে আলো ঝলমলে কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রো স্টেশন ছিল, সেটা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গিয়েছে। এ রাজ্যে বিরোধীরা অভিযোগ করে এ রাজ্যে একাধিক এরকম কারখানা অন্ধকারে ডুবে গিয়েছে, তালা ঝুলছে, শুধু নয় সেগুলোতে মরচে পড়ে গিয়েছে। আজকে মেট্রো স্টেশন কার্যত অ্যাবান্ডন ঘোষণা করতে হচ্ছে। আমি এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার। আমি বলছি পার্থদা, আমি জানি না এরকম কোনো ইনস্ট্যান্স আছে কিনা এই ভারতে বা এই দুনিয়াতে, এরকম কোনো ইনস্ট্যান্স আছে কিনা যে অপারেশনাল হওয়ার 15 বছরের মধ্যে তাকে সম্পূর্ণ ডিসম্যান্টেল করে দেওয়া হচ্ছে। এইটা তো ধরুন এই প্ল্যাটফর্ম বসে যাওয়া বা পিলার হেলে যাওয়া, এটা তো হঠাৎ করে গতকাল বা দুদিন আগে হয়নি, ধীরে 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 হয়েছে। তার মানে এতদিন পর্যন্ত কারোর নজরে আসেনি। এই রাস্তায় একাধিক পথহোল, যে আমরা প্রায় বলে থাকি যে একেবারে মরণ ফাঁদ হয়ে রয়েছে রাস্তা। আমি বলছি দিনের পর দিন, মাসের পর মাস, তার মানে যারা এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন দিয়ে যাতায়াত করেছেন, প্রাণ হাতে করে যাতায়াত করেছেন। এক্স্যাক্টলি সুব্রজিৎ, ফলে কয়েকটা পয়েন্ট আছে। এক, এটা ঠিকই যে 100 বছর অ্যাটলিস্ট টেকার কথা একটা কনক্রিটের রেলের প্ল্যাটফর্মের, যা সেটা যদি অ্যাটলিস্ট 15 বছরে যদি মাথায় ভেঙে পড়ে, মানে সেটা বলবো শৈশবে মৃত্যু বলতে যা বোঝায় তাই। ফলে এরকম কারণ যদি ঘটে, যে এত প্রিম্যাচিওর ফেলিওর যদি ঘটে, তাহলে তার নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠবে, তার নির্মাণ ভাবনা নিয়ে প্রশ্ন উঠবে। ফেলিওর কি কারণে? হ্যাঁ, এবার প্রিম্যাচিওর ফেলিওর আমার নিজের ধারণা হচ্ছে যে একটা ওখানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফাউন্ডেশন ডিজাইনের কারণে ঘটতে পারে। অর্থাৎ যে ভারবাহী স্তম্ভ, সেই স্তম্ভগুলো যদি বসে যায়, কেন ওই জায়গাটা আমরা প্রত্যেকে জানি নরম মাটি এবং সেটা হচ্ছে জলাজমি ছিল এক সময়, ফলে সেটাকে বিবেচনায় রেখেই তার ফাউন্ডেশন ডিজাইন করা উচিত ছিল। কিন্তু তৎসত্ত্বেও 15 বছরের মাথায় যদি ভেঙে যায়, বসে যায়, তাহলে হচ্ছে যে বুঝতে হবে যে সেই ফাউন্ডেশন ডিজাইনের ক্ষেত্রে কোনো গলদ ছিল। কারণ এটা আসলে একটা রেলের প্ল্যাটফর্ম মানে হচ্ছে কেবল প্যাসেঞ্জার লোডিং আনলোডিংয়ের ভার নিতে হবে, তাকে তাজমহল বানানোর মতো কোনো ক্রিটিক্যাল ইস্যু নয়। ফলে তৎসত্ত্বেও যদি সেটা ভেঙে পড়ে, বুঝতে হবে যে আসলে তার এই ফাউন্ডেশন ডিজাইনে গলদ কোথাও না কোথাও ছিল। অথচ এবার এরকম একটি গলদ থাকা সত্ত্বেও আপনি যেটা বললেন এটা ঠিক, যে এই ধরনের ফাটল একদিনে তৈরি হয়নি। এই ফাটলটা প্রোপাগেট করতে থাকে, আস্তে 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 বাড়তে থাকে। যদি মেট্রো রেলের নজরদারি থাকতো, আমি বলছি যদি হেলথ মনিটরিংয়ের পিরিয়ডিক সিস্টেম থাকতো, তাহলে অনেক আগেই এই ফাটল যখন শুরু হচ্ছে, প্রোপাগেট করছে বা যখন বসা শুরু হচ্ছে, তখন সেটা নজরে আসলে এটাকে মেরামত করতে পারতো। ফলে এখন একটা আস্ত স্টেশনকে হচ্ছে যেভাবে ফেলে দিতে হচ্ছে 15 বছরের মাথায়, এটা হচ্ছে যে আমি বলবো ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হিসেবে অত্যন্ত লজ্জার। কারণ কলকাতা শহরে আমাদের এই লজ্জা আমি বলছি দুটো কারণে। একটা হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো, সেটা হচ্ছে আমাদের যেমন টানেল বিপর্যয় ঘটেছিল, এই নর্থ সাউথ মেট্রো হচ্ছে প্ল্যাটফর্ম বিপর্যয় ঘটলো। ফলে কলকাতায় হেলাবাড়ি যে কারণে ভাঙে, হেলাবাড়ি হেলে পড়ে যে কারণের জন্য, কিন্তু সেখানে তো থাকে প্রাইভেট প্রমোটার, ছোটোখাটো প্রমোটার। কিন্তু এখানে আরভিএনএল এর মতো সংস্থা বা মেট্রো রেলের মতো সংস্থা, যাদের কোয়ালিটি মনিটরিং অনেক ভালো একটা প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে, তাদের হাতে যদি এরকম একটা পরিকাঠামো বিপর্যস্ত হয়, তাহলে ঝুঁকি মানুষের প্রাণের বাড়ছে। আমি এইখানে শুভময় মৈত্রর কাছে আসতে যাবো। আমি বলছি বিপর্যয়ের কথা বলছিলেন, এই রাজ্যে একাধিক বিপর্যয়ের সাক্ষী শুভময়দা আমরা রয়েছি। যখন মানের কথা পার্থদা বলছিলেন, যখন পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল বা মাঝেরহাট উড়ালপুল ভেঙে পড়েছিল, ওই সেই রক্ষণাবেক্ষণ এবং মান নিয়ে প্রশ্ন উঠেছিল, যেটা আজকে মেট্রো স্টেশনের 1 বছর বন্ধ থাকা এবং পুরোপুরি ভেঙে দেওয়ার মধ্যে প্রশ্নটা উঠছে। আমি বলছি নিরাপত্তা কোন জায়গায়? আমি এমনি খতিয়ে দেখছিলাম, এই মুহূর্তে এখনো পর্যন্ত গ্রিন লাইনের কাজ চলছে, অরেঞ্জ লাইনের কাজ চলছে, ইয়েলো লাইনের কাজ, সব কিছু কিন্তু মেট্রো, পার্পেল লাইনের কাজ চলছে। সময় থাকলে আমি আরও ডিটেল দিয়ে দিতে পারতাম। এইবার যেগুলো কাজ হয়ে গেছে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে, যেগুলো কাজ হচ্ছে, আমি বলছি প্রত্যেকটার ক্ষেত্রে মেট্রো যাত্রী হিসাবে আমাদের মনে এই আশঙ্কাটা থাকবে, একই পরিণতি ওইগুলোতে হবে না তো? শুভ্রজিৎ, যেটা মুশকিল হচ্ছে পশ্চিমবঙ্গে বিশেষ করে, সেটা হচ্ছে এই মান যে কথাটা আসছে বা নির্মাণ যে কথাটা আসছে, এসব থেকে আমরা সরে গেছি। আমাদের কাছে সারাক্ষণ চলছে রাজনীতির বিনির্মাণ, ডিকনস্ট্রাকশন চলছে পশ্চিমবঙ্গে। তার ফলে বিভিন্ন জায়গায় আর কনস্ট্রাকশন দেখবেন না, দেখবেন সব কিছুতেই এইরকম ফাটল ধরছে।
প্রশ্নটা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, যার মধ্যে রাজ্য এবং কেন্দ্র পড়ে, তাদের মধ্যে যখন একটা যৌক্তিক সম্পর্ক থাকে তার নিরিখে মানুষ পরিষেবা পান। কংগ্রেস এবং সিপিএম এর মধ্যেও অনেক দ্বন্দ্ব ছিল একটা লম্বা সময় ধরে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে কমিউনিকেশন ছিল। জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্য এরাও তো বিজেপি সম্পর্কে অনেক খারাপ কথা বলেছেন, কিন্তু আজকের দিনে যেটা দাঁড়াচ্ছে, তৃণমূল এবং বিজেপির সম্পর্কটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাওয়ার জন্য আমাদের যে নাগরিক পরিষেবা, আমরা যে মানুষ হিসেবে যেটা পেতে চাই, আজকে ভাবুন তো এই জন্য কার অসুবিধা হবে? নিম্নবিত্ত সম্পর্ক তৃণমূল বিজেপির মধ্যে, তৃণমূল বিজেপি বুঝেনি। আমরা তো সাধারণ মানুষ, আমরা মেট্রোতে যাতায়াত করি, আমাদের যাত্রী নিরাপত্তাটা কে নিশ্চিত করবে? বিজেপির কথা না বললে আমি জিজ্ঞেস করছি, মূল যে একটাই বক্তব্য, আমার মনে হয় একটাই শেষ বক্তব্য, সেটা হচ্ছে যে মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ প্রচন্ড ভুগবেন। ফলে আমার একটা দাবি থাকবে, যে কোনো ভাবে হোক একটা চালু করা, সে আস্তে ট্রেন চললেও যেভাবে হোক সরকারের ভাবা উচিত পার্থদার মতো মানুষদের ডেকে যে অন্তত কোনোভাবে যেন রেলটা চালানো যায় একেবারে বন্ধ না করে, না হলে কত লক্ষ লক্ষ মানুষ যে প্রচন্ড বিপদের মধ্যে পড়বেন, এইটা কিন্তু সরকারকে বুঝতে হবে। আমি বলছি মানুষের দায় বা দায়িত্ব সেটা নেয় কে? আমার প্রশ্ন এখানে কেয়া ঘোষের কাছে এই কারণে থাকবে, আমি দর্শকদের জানিয়ে রাখবো, এই মেট্রো রেল, কলকাতা মেট্রো দেশের মধ্যে একমাত্র মেট্রো যেটা ভারতীয় রেলের আন্ডারে পড়ে। এই ভারতীয় রেল মাঝে মধ্যে এই রাজ্যের শাসক দল এই অভিযোগটা করে যে কলকাতা যখন বাজেট হয় সেখানে মেট্রো রেলের জন্য কতটুকু বরাদ্দ হয়। আমি বলছি আজকে 15 বছরের মধ্যে যদি একটা মেট্রো রেলকে, মেট্রো স্টেশনকে সম্পূর্ণ ভেঙে দিতে হয় কিয়াদি, এমনিতে রেলের পরিষেবা নিয়ে তো হাজার অভিযোগটা ওঠে, এবার মেট্রো রেল নিয়ে অভিযোগ উঠছে, কেন ভারতীয় রেল বা ভারত সরকার বা কেন্দ্র দায়িত্বটা নেবে না? তৈরি হয়েছে 2010 সালে। শুভময় বাবু আমি জানি তার বাধ্যবাধকতা থেকে তিনি ভারতীয় জনতা পার্টিকে একবার দোষ না দিলে তো আমার মনে খাওয়ার পথে হজম হবে না, ডাইজিন ছাড়া বিজেপি নাম করলে হজম হয়ে যাবে, সেটা আলাদা কথা। উনি বললেন পার্থবাবুর মতো মানুষকে কেন ব্যবহার করা হয়নি। আমার তো একই প্রশ্ন, 2010 সালে ইউপিএর 2 শাসন, তখন রাজ্যে বাম সরকার, কেন পার্থবাবু ব্যবহৃত হননি? পার্থবাবু কি ব্যবহৃত হয়েছিলেন কিনা আমি জানি না, যদি না হয়ে থাকে কেন হননি, এই প্রশ্ন তো আমার। দোষ করলো নির্মাণ, সেই সময় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, সরকার ছিল কেন্দ্রে ইউপিএ এবং রাজ্যে বাম, দোষ হয়ে গেল ভারতীয় জনতা পার্টির। এবং বর্তমানে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই আমার প্রশ্ন হচ্ছে 2014, আমি কেয়াদি 2014 থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আজকে 2025, 11 বছরে কেন ধরা যায়নি এই রকম একটা মেট্রো স্টেশনের মধ্যে বিপত্তি ঘটছে? আমি বলছি ভারত সরকার, বিজেপির কেন্দ্রে বিজেপির সরকার, নতুন করে তৈরি করা হচ্ছে না রক্ষণাবেক্ষণ, মেইনটেনেন্স। আমরা কি চাইতাম কোনো এরকম দুর্ঘটনা কি কাম্য ছিল? নিশ্চয়ই কাম্য নয়। রেল মনে করেছে যে এতটা খারাপ নির্মাণ, মানে বিষয়টা কি জানো তো, সেই সময় থেকে 2011তে সরকার আসবে করছে, তৃণমূল তখন থেকেই এই কাটবানি সিন্ডিকেট তোলাবাজিতে হাত পা পাকিয়েছে। রেলের ক্ষেত্রে মেট্রো রেল, ঠিক আমি বলছি সিপিএম এর সুরে কিন্তু বিজেপি এখানে আক্রমণ করছে। মণিশঙ্কর চট্টোপাধ্যায়, একটা মানুষ তার সবকিছু ভালো হবে কিন্তু তার দোষ থাকবে না, কিছু যেমন হয় না। কোনো সরকারের সবটাই ভালো কাজ করেছে, কোনো খারাপ কাজ করেনি, বা যেটা করা উচিত ছিল সেটা করেনি, সেরকম হয় না। ফলে এই যে বিজেপি যারা করে, আমি তো বলছি, আমি তৃণমূলের সমর্থক হয়ে বলছি যে তৃণমূল সরকার এই কয়েক বছরে অনেক কিছু সমালোচনা করার মতো কাজ করেছে, সেগুলো আমরা করি, সেগুলো নিন্দা জানাই। আমি বলছি কোনো খারাপ কাজ, এই যে মেনটেনেন্স কথাটা বলে একবার স্বীকার করতে কি লজ্জা আছে যে সত্যি সত্যি আজ 14 সাল থেকে এতদিন ধরে ক্ষমতা আছে, আরে মমতা ব্যানার্জি সিমেন্ট মেখেছে ওখানে গিয়ে, ঢালাই মমতা ব্যানার্জি করেছিল ওখানটাতে। আমি বলছি কি, আমি বলছি আজকে কবি সুভাষ গেছে, কালকে খুশিরাম যাবে না, পরশু টালিগঞ্জ যাবে না, এটাই দায়িত্বটা কে নেবে? আমি বলছি এইটা যদি যুক্তি হয়, এটা যদি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের যুক্তি হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে সিমেন্ট মেখেছে, আমি বলছি তাহলে নীতিশ কুমার রেলমন্ত্রী থাকাকালীন পদত্যাগ করেছিলেন কেন? ট্রেনটাকে নীতিশ কুমার চালাচ্ছিলেন। আলোচনা হতে পারে কিন্তু পুরোটা অভিযোগ পাল্টা অভিযোগ। আমি অনেক শুভময় অনেকক্ষণ থেকে হাত তুলে আছে, প্লিজ শুভময় দা। দেখুন, আমরা কিন্তু বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে বলছি না, আমরা বলছি বাঙালিদের রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেইখানে সরকার সাধারণ বাঙালি মধ্যবিত্তের পরিষেবা নিয়ে আর কেউ ভাবছে না, এই কথাটা বলতে চাইছি। অর্থাৎ একটা মেট্রো স্টেশন, এটা নিঃসন্দেহে নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় সারাবেন না, আমি একদম এগ্রি করছি। এই জন্য বিজেপি বা তৃণমূল দল হিসেবে দায়ী নয়, কিন্তু আমি বলছি গোটা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক একটা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালি মধ্যবিত্ত ঝামেলায় পড়বেন, এবং তার জন্য একটা কি ব্যবস্থা নেওয়া উচিত এটা নিয়ে যারা ক্ষমতার কেন্দ্রে আছেন, যাদের ক্ষমতা আছে, যারা ট্রেনটা চালাতে পারেন আস্তে কিংবা জোরে,
তারা কিন্তু এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নিচ্ছেন না। এইটা যদি পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষের নিরিখে সিরিয়াস জায়গাটা থেকে সরে যাচ্ছে বারবার করে। তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন, উল্টোটাও আমার দেওয়া দরকার। সেটা হচ্ছে তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র, তিনি বলছেন যে যেখানে ফাটল ধরেছে সেটা 2005-2007 সালে বানানো হয়, তখন রাজ্যে বাম এবং কেন্দ্রের সমর্থিত ইউপিএ 1 সরকার ছিল। 2004 থেকে 9 সালের মধ্যে রেলমন্ত্রী সিপিএম সমর্থিত লালু প্রসাদ যাদব। এইখানে প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, তাহলে দিদি দায়ী হচ্ছেন কি করে? আচ্ছা, দায় তো হলো, এবার দায়িত্বের প্রসঙ্গে আসবে একটা বিরতির পরে। সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এই দায়িত্বটা নিয়ে কতদিনে ঘাটালবাসীকে এই বন্যা থেকে বানভাসী অবস্থা থেকে মুক্তি দেওয়া যাবে? আজকে প্রশ্নটা ফের কেন উঠছে, তার কারণ একটা পোস্টার। ঘাটালের তৃণমূল সাংসদ দেব তার সফরের আগে তার নামে পড়লো পোস্টার। এই পোস্টার কিন্তু বিজেপির তরফে লাগানো হয়েছে। চলতি বছরে অন্তত 4 বার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালের মানুষ। দেবের আজকে ঘাটাল সফর ছিল, তার আগে বিভিন্ন এলাকায় তার নামে পোস্টার দেওয়া হলো, যেখানে শুধু দেব নয়, এমনকি সেচমন্ত্রী মানস ভূঁইয়ার নামও রয়েছে। ঘাটালের বিজেপি বিধায়ক, ছবিতেও দেখতে পাচ্ছেন শীতল কপাট এবং তার কর্মী সমর্থকেরা পোস্টার লাগাচ্ছেন। নির্বাচন আসলে ঘাটাল মাস্টার প্ল্যান বিরোধী দলটা বেশি নিয়ে লাফালাফি করে, কারণ তাদের মনে হয় এই একটাই ইস্যু। কিন্তু এই ইস্যুটা তো টিএমসি ক্রিয়েট করা ইস্যু নয়। তুমি একটা বিজেপি নেতাকে দেখাতে পারবে যে রাজ্যসভায় বা বিধানসভা, রাজ্যসভা বা লোকসভাতে একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে? বড় বড় নেতা, তারা অনেক টার্মের এমপি, এখনো অনেক নেতা তাদের বিধানসভায় আছে। মানে ঘাটালে এমএলএ তো বিধানসভায় আছে, তিনি কি একটা লাইন লিখেছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে? বা এই বন্যার মধ্যে শীতলবাবু কি একটা লোককে এক মুঠো মুড়িও খাইয়েছেন বাঁচানোর জন্য? বা এই কষ্টের মধ্যে আমার মনে হয় কি এটা করো ভাগ করে রাজনীতি করা সহজ, এবং এটাও সত্যি, আক্রমণ না করলে রাজনীতিতে টেকা যায় না। কোন কারণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান এটা বাস্তবায়নটা সম্ভব হচ্ছে না? টাইম তো দিতে হবে। রাজ্য সরকার কাজ তো শুরু করেছে, কতগুলো সুইচ গেট শুরু হয়ে গেছে। এবারে ল্যান্ড অ্যাকুইজিশনের যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো সিএম এর নির্দেশে এখন আমরা প্ল্যানটাও চেঞ্জ হচ্ছে যাতে কম জমিন লাগে। সেই সময়টা যেটা লাগবে সেটা দিতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে মনিদের কাছে এটা স্পষ্ট, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান সেটা বাস্তবায়িত হবে কবে? এর আগে দিলীপ ঘোষ এই ঘাটাল মাস্টার প্ল্যান এখনো বাস্তবায়িত না হওয়ার জন্য দেবকে নিষ্কর্মা বলে আক্রমণ করেছিলেন। আজকে শীতল কপাট বিজেপি বিধায়ক ঠকবাজ এই সমস্ত বলে পোস্টার লাগাচ্ছেন। কোনো জিনিস আমি দেখেছি যে মমতা ব্যানার্জি কতটা ক্যাপাসিটি আছে বা না আছে, কিন্তু প্রত্যেকটা জিনিস যেগুলো কথা দেয় সেগুলো আমি দেখেছি অনেকগুলো হয়। আমি বলি যখন 1959 একটা মানসিংহের কমিটি সেটাকে বললো ঘাটাল মাস্টার প্ল্যান, 1980 সালে সেটা স্যাংশন হলো, 1982 সালে সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল সেখানে, সেইটাকে আজ পর্যন্ত করতে পারলো না। তারপরে 2011 সালে ক্ষমতায় এসে এটা স্টেট গভর্নমেন্ট এত বড় প্রজেক্ট 500 কোটি টাকা ফিনান্সিয়াল ইয়ার 25-26 অ্যালটমেন্ট করেছে, কিন্তু আমি সত্যি এটা তো কেন্দ্রীয় সরকারে করা উচিত ছিল। আমি বলছি 2011 থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, 2025 আমরা আলোচনা করছি, 14 বছরে ঘাটাল মাস্টার প্ল্যানের এখনো শুধু কথাই শুনে গিয়েছে ঘাটালবাসী। এখানে তো কনস্ট্রাকশনাল বিশেষজ্ঞ আছে, বলুন না যে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা কাজ সেটা কতটা ভারী কাজ এবং কতদিনে হতে পারে 100 বছর এইরকম একটা ব্রিজ না পারেনি তো। 1959 থেকে 1982 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা পর্যন্ত পারেনি। কোশ্চেন আসবে না কেন পারেনি, বিজেপি কেন এটা নিয়ে আওয়াজ তুলবে? দেখুন, লন্ডন থেকে দেবের ধূমকেতুর মতন উদয় হলেন তিনি ঘাটালে, এবং আমি দেখেছি 24 তার আগে উনি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আবার 26-এর ভোট আসছে। বিষয়টা হচ্ছে 3টে টার্ম এই সরকার আছে সুব্রজিৎ, উনি বলছেন কার করার কথা ছিল, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের করার কথা। সরকার করেছে তো, কি করেছে কেন্দ্রীয় সরকার? আরে 14 সাল থেকে ইনিশিয়েটিভ নিয়েছিল। WhatsApp পড়ে আসবেন না, গত বছর মাটিতে পা কি করেছে তাহলে কেন্দ্রীয় সরকার? বলতে পারতো ছেড়ে দেই না, আমরা করে দিচ্ছি, আমরা করে দিচ্ছি বলতে পারতো তো। আরে গত লোকসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস বলেছে আমরা করব, গত লোকসভা ইলেকশনে তার মানে 2024 সাল, আপনারা তো 2014 তে এসেছেন, 14 থেকে আসবেন তো কেন করলেন না? তিনি আপনারা 14 সালে এসেছেন ক্ষমতায়, 14 সাল থেকে কি করলেন? প্রশ্নটা হচ্ছে যে বারবার ডেডলাইন ফিক্স করা হয়েছে, আজকে দেব বলছেন যে 3 বছরের মধ্যে হয়ে যাবে। আমি এইখানে শুভময় মৈত্রের কাছে আসবো, আমি বলছি রাজনৈতিক চাপানুতোর এই ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে প্রায় প্রতি বছর শোনা যায় যখনই বর্ষা আসে, কিন্তু আসলে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ঘাটালবাসী, এই বাস্তবটা, এই সত্যিটা, এই প্রত্যাশার বাস্তবায়নটা কতদিনে হবে শুভময়দা?
দেখুন, এটা অত্যন্ত বড় একটা প্রজেক্ট, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় এই প্রজেক্ট করা যেত না এমন নয়। ফলে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলবেন, কিন্তু কেউ সিরিয়াসলি নেয়নি বিষয়টাকে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। ফলে স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গকে সিরিয়াসলি না নেওয়ার যে জায়গাটা, যা নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, সেটি আছে। দ্বিতীয় হচ্ছে মনিরা যেটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা দিয়েছেন ঘাটাল নিয়ে, সেটা জানতে পারলে সত্যিই খুব ভালো হয়, একটা শ্বেতপত্র যদি প্রকাশ হয়। আর হচ্ছে রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, ঘাটালের মানুষের কি হবে তা জানেন অন্তর্যামী। না বলছি হাসি অন্তর্যামী না, এটা হচ্ছে কাঁদে তারা, তার প্রতি বছর তাদের কাঁদতে হচ্ছে। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। আমি একটু ইতিহাসটা বলে দিই। 1982 সালে এই প্রকল্পে শিলান্যাস হয়েছিল, তখন সেচমন্ত্রী ছিলেন প্রভাস রায়। আজকে আমরা 43 বছর হয়ে গেল শুধু স্বপ্ন এবং প্রতিশ্রুতি শুনে যাচ্ছি পার্থদা, এখনো পর্যন্ত এই বাস্তবায়নের কোনো ইঙ্গিত কেউ দেখাতে পারছেন না। দেব অবশ্য 3 বছরের কথা বলছেন না, কিন্তু এখানে আমাদের রাজ্যের সরকার যেরকমভাবে প্রায় অঙ্গীকারবদ্ধ হয়ে গেছিলেন গতবার বিধানসভার আগে, যে দেবকে এবার দাঁড়াতেই হবে, কারণ আমি ওকে কথা দিয়েছি যে ঘাটাল করে দেবো বলে, ফলে সেই ঘাটাল এখনও ঘেটে ঘ হয়ে যাচ্ছে, ফলে তার থেকে উত্তরণের কোনো আশা নেই। আমি একটু আগে আলোচনা হচ্ছিল যে দেখুন, জল জমার বিপদটাকে যদি সিজনাল বিপদ হিসেবে সরকার দেখে এবং তারপরে যদি ভুলে যায়, বিপদটা বাড়বে। এখন যদি এই কথা আসে যে 50 বছর আগে কলকাতায় যা বৃষ্টি হতো তার চেয়ে বেশি বৃষ্টি হচ্ছে, ফলে কলকাতা ভাসবে, এটা যদি হতো যে ডিভিসি যা জল ছাড়তো আগে তার চেয়ে বেশি জল ছাড়লে এখন ভাসবে আমাদের দক্ষিণবঙ্গ, আমি বলছি তাহলে তো একটা সরকার থাকার প্রয়োজনটা কি? তাহলে একটা সরকারের মূল কাজ হচ্ছে এই পরিকাঠামোগুলো সংস্কার করা। ফলে এটা ঠিক যে ডিভিসির আপনি যদি বলেন সেই প্রজেক্ট ইনকমপ্লিট রয়ে গেছে, পশ্চিমবঙ্গকে বন্যা থেকে বাঁচাতে গেলে ডিভিসিতে আরও 2টো বাঁধ পেন্ডিং আছে। একইভাবে ঘাটাল, যেটা গত 40 বছর আগে যদি হয়ে যেতে পারতো ভালো হতো, হয়নি। এখন হচ্ছে যে টাকা পয়সা সেখানেও কেন্দ্রের শেয়ার চেঞ্জ করছে, একসময় 80-20 ছিল, 80 কেন্দ্র 20 রাজ্য, 50-50 হলো, সেটা আরও কমতে শুরু করেছে। এরপর কেন্দ্র শেয়ার থেকে সরে যদি যায় তাহলে এই প্রকল্প আমি বলছি তার বাস্তবায়ন আরও কঠিন হবে। প্রকল্পে আছেটা কি? 3টে জিনিস, 3 লাইন। একটা হচ্ছে যে আপনাকে এই ঘাটাল নিচু এলাকা, তার পাশে নদী বাঁধের উচ্চতা বাড়াতে হবে। সেকেন্ড হচ্ছে যে নিচু জায়গাগুলো থেকে পাম্প আউট করার ব্যবস্থা করতে হবে, ড্রেন আউট করার ব্যবস্থা করতে হবে। এবং তিন হচ্ছে পলি সংস্কারের ব্যবস্থা। ফলে সহজ পলি সংস্কার, মানে টাকাটা কোত্থেকে? কখনো পাওয়া যায়। আচ্ছা, পার্থদা বলছিলেন যে 3টে পয়েন্টের কথা বলছিলেন, ঘাটাল মাস্টার প্ল্যান জন্য করতেটা হবে কি? আমার মনে পড়ে যাচ্ছে যে লাউ তো বটে, কিন্তু আনেটাকে করতে কি হবে সেটা মোটামুটি সবাই জানেন, কিন্তু করবেটাকে, হবেটা কতদিনে, এই জল যন্ত্রণা মুক্তি পাবে কতদিনে ঘাটালবাসী, এইটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন।